আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিরাই রয়েছেন যাদের ঘাড়ে অতিরিক্ত পাঁজরের হাড় নিয়ে তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়, এবং আমরা জানি অনেকের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অজানা কিংবা সম্পূর্ণ অপরিচিত একটি রোগ। তবে এটিও একটি ব্যাধি, এবং এই ব্যাধিটি কী কারণে হয়ে থাকে, কারাই বা আক্রান্তের ঝুঁকিতে, এবং হলে আমাদের কি করে সেটি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি আমরা। আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। দর্শক, আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, ঘাড়ে অতিরিক্ত পাঁজরের হাড় শব্দটি একদম সম্পূর্ণ আনকমন, এবং এটিও একটি রোগ হতে পারে। একটু জানতে চাই এটা কি ধরনের ব্যাধি? হ্যাঁ, এটা আমি এই জন্যই বলতে চাচ্ছি যে আজকে আমরা জানি যে পাঁজরের হাড় হয়, এবং প্রত্যেক সাইডে, ডান সাইডে বাম সাইডে 11টা করে 12টা করে পাঁজরের হাড় থাকে। এখন ঘাড়ে তো কোনো পাঁজরের মতো কোনো হাড় নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে পাঁজরের হাড়, প্রথম যে হাড়টা, ঠিক তার উপরে একটা এক্সট্রা হাড় গজায়, এবং এটা আমরা কখনো এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি না। কিন্তু আমরা যারা স্পাইন ডিল করি, স্পাইনের রোগী, অর্থাৎ মেরুদণ্ডের নানা রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তাদের অনেক ক্ষেত্রেই আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে কারো কারো পাঁজরের হাড়ের পরে ঘাড়ের দিকে এরকম এক্সট্রা হয় এক সাইড বা দুই সাইড এরকম হাড় আপনার গজায়। এবং এই হাড়গুলো দুই রকমের, একটা সম্পূর্ণ হাড় তৈরি হওয়া, আর হলো যে অর্ধেক হাড় হলো বা 1/4 হাড় বা 1/3 হাড়, সাথে একটা ব্যান্ডের মতো, ঠিক মানে এটা ব্যান্ড বলতে আমরা বলি একটা মাংসপেশির মতো জিনিস থাকবে, যেগুলা এই ডাইরেক্টলি আমাদের হাতের যে স্নায়ুতন্ত্র, আমরা বলি ব্র্যাকিয়াল প্লেক্সাস, অর্থাৎ ব্রেনের সাথে যে লাগানো ইলেকট্রিক তারের মতো অনেক তার, যেটা আমি একটা আঙুল নাড়াবো বা আমার অনুভূতি মুড করবো, ভাঁজ করবো, এই কাজগুলোর সাথে যারা দায়িত্বশীল নার্ভস, এগুলোর মধ্যে যখন টাচ করবে তখন আপনার হলো ব্যথা শুরু হবে। প্রাথমিক অবস্থায় ব্যথাটা ঘাড়ের কথা বলবে, দেন আস্তে আস্তে যখন যাবে এই হাতগুলা ঝিনঝিন, অবশ অবশ, কিছু লিখতে গেলে লম্বা টাইম মনে লিখতে পারতেছে না, কিছু ধরার জন্য চেষ্টা করবে, হয়তো তার যে গ্রিপটা অত শক্ত হবে না, এরকম হয় যখন নার্ভের মধ্যে চাপ থাকে। আরেকটা পর্যায়ে যায় আরো অনেক বেশি হলে ঠিক আমাদের হাতের রক্ত চলাচলের যে নালী, এই নালীর উপরে চাপ সৃষ্টি করে, তখন দেখে যে আরেক রকমের ব্যথা, এবং ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে আঙ্গুলের মাথার দিকে আস্তে আস্তে পচন শুরু হয়, যেটা খুবই ডেঞ্জারাস। অথবা দেখা যাবে হাতটা সে একটু পর পর গেলে হাতটা নাড়াচাড়া করতেছে, ডিসকমফোর্ট, বিকজ এই হাতে আমার যে পরিমাণ রক্তের প্রয়োজন ততটুকু পরিমাণ রক্ত আসতে দিচ্ছে না, ওই হাড়টা গিয়ে রক্তনালীর উপরে চাপের সৃষ্টি করতেছে। তখন আপনি দেখা যাবে যে আপনি কিছু করতেছেন, নড়াচড়া করতেছেন, কতদিন পরে হাতটা মনে তার নিশক্তি হয়ে যাচ্ছে, এবং অনেক সময় ক্ষেত্রে বেশি হাতের রঙগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ যে পরিমাণ তার রক্তের প্রয়োজন সে পরিমাণ হতে পারছে না। আবার যতটুকু আপনি রিটার্ন হয়ে আসবে যাচ্ছে, আসার পথও বন্ধ, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার হাতের রঙের চেঞ্জ হবে, এবং আপনার কার্যকারিতা আস্তে আস্তে হারাবে, এবং আপনার ব্যথা হবে। তবে বিশেষ করে এটা হলো ভেসেল, যেটা রক্ত চলাচল নালীর উপরে চাপের সৃষ্টি করে অনেক পরে। তার আগে হলো যে আপনার অনুভূতি, একটা ডিসকমফোর্ট, নামনেস, টিংলিং, অর্থাৎ কিনা অবশ অবশ ভাব, একটা ডিসকমফোর্ট সবসময় কাজ করবে যখন আপনার হইলো নার্ভের উপরে চাপ দেয়। এবং বিশেষ করে যে জায়গাটা দেয় এই হাড়টা তৈরি হয় পাঁজরের হাড়ের পরে, এই নার্ভগুলোকে পুশ করে উপরের দিকে সাধারণত নিয়ে যায়, কারণ একদম নিচের দিকে এটা হয়ে রেখে চাপ সৃষ্টি করে। সুতরাং এই ব্যথা এবং এই নামনেস, অবসর ভাব, এইটা হলো বড় উপসর্গ। স্যার, এটা কি যে কোনো ব্যক্তিরই হাড়টা হতে পারে, নাকি সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক কারণ থাকে? এটা কোনো নির্দিষ্ট কোনো কারণ না, এটা একটা জন্মগত ভাবে এটা হয়। অনেকের থাকে দেখা যায় যে ইনসিডেন্টাল, তার কোনো কমপ্লেন নাই, এটা হলেই যে কারো কমপ্লেন হবে তাও না। অনেকেরই সার্ভাইকাল ডিপ আছে, আমরা হয়তো অন্য কারণের জন্য একটা এক্সরে করলাম, তখন গিয়ে ধরা পড়লো, দেখা গেল। আমরা কোনো একটা কারণে সিটি স্ক্যান করলাম, তখন হয়তো এটা দেখা গেল। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে একদম মানে কমপ্লিট যেটা হয়, প্রথমে বলছেন যে সম্পূর্ণ একদম কমপ্লিট একটা রিপ হয়েছে, এটা কিন্তু কম পরিমাণ মানে উপসর্গ
তৈরি করে। কিন্তু যদি অর্ধেক হয় সেটা বরং ডেঞ্জারাস, ওইটা বেশি সিমটোম্যাটিক, আচ্ছা উপসর্গ বেশি সৃষ্টি করবে অর্ধেক হার হলে পরে। তা আমরা ধরেন যখন সিমটমস হয়, আবার এটা মজার জিনিস হলো যে রুগীরা জানতে চায় যে এরকম এক্সট্রা হার হলো, তাদের মনে হয় আমার অপারেশন লাগবে। না, আনসার ইজ নো। কারণ এটা আপনার যে হার বাড়লেই তার অপারেশন লাগবে, একটা এক্সট্রা হার গজালেই তার অপারেশন লাগবে তা না। শতকরা 80-90 ভাগ কোনো অপারেশন লাগে না। আচ্ছা ধরেন কিছু ওষুধপত্র, কিছু ব্যায়াম থেরাপি করলে এই রোগীগুলো ভালো থাকে। কিন্তু যাদের দেখা যায় যে অনেক বেশি এক্সট্রিম, কোনোভাবেই যাচ্ছে না, সেটা কমপ্লিট রিপ হোক অর্ধেক হোক যেটাই হোক, এই রিপগুলো যখন সিমটমস ডে বাই ডে খারাপের দিকে যাবে, এবং আমরা 2-3টা পরীক্ষা করি, যেমন আমরা এক্স রে করলে আমরা বুঝতে পারি, আমরা অনেক সময় সিটি স্ক্যান করি, এমআরআই করি, আমরা একটু দেখি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম, ওই যে ভেসেলগুলোর মধ্যে কতটুকু চাপ আছে, ডুপ্লেক্স স্ক্যানিং, এগুলো আমরা করে দেখি যে নার্ভের মতো কতটুকু চাপ, ব্লাড যে রক্ত যাবে তার মধ্যে ওই নাড়ির উপরে কতটুকু চাপ, এগুলো দেখে আমরা সার্জারি করবো কি করবো না আমরা নির্ধারণ করি। কিন্তু স্যার এই যে ঘাড়ে অতিরিক্ত হাড় তৈরি হলো, এটা তো একদম জন্মের পর থেকে তৈরি হয়, কিন্তু উপসর্গগুলো নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে বহিঃপ্রকাশ করে। ইউজুয়ালি ধরেন এটা এমন না যে জন্মের থেকে হলেই তার সিমটমস থাকবে। আমরা তো বলছি যে ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, অনেক সময় আছে সম্পূর্ণ একটা রিব আছে কিন্তু কোনো উপসর্গবিহীন। হ্যাঁ, উপসর্গবিহীন, কিন্তু সিমটমস বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে। এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময়ের মধ্যে হইলেই তার জন্মগত হইলো, কিন্তু সার্ভাইকাল লিপ হয়েছে সুতরাং এখন কি তার সিমটমস হবে কিনা, এমন কোনো বিষয়টা এমন না। কিন্তু একজন ব্যক্তি যদি এরকম সার্ভাইকাল রিপস হয়ে থাকে বা ঘাড়ে অতিরিক্ত হাড় হয়েছে, তো সেক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলো, মানে অন্য কোনো পরীক্ষা করতে গিয়ে শনাক্ত হলো কিন্তু তার কোনো উপসর্গ নেই, সেক্ষেত্রে কি তারও অপারেশন করা প্রয়োজন? না, যাদের কোনো সিমটমস নাই তাদের কোনো চিকিৎসার দরকার নাই। আমরা বলি লিভ ইট অ্যালোন, মানে যেমন আছে এমনি থাকবে, কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে। যেমন আমরা যেটা বলছি যে ব্যথা হইতে পারে, তাহলে ব্যথাটা শুরু হলে তখন সে ডাক্তারের শরণাপন্ন হবে। কারণ কেন, যে আমরা বলছি যে সব ক্ষেত্রে সার্জারি লাগে না, তাহলে অল্টারনেট কি, যেমন বিশেষ কতগুলো এক্সারসাইজ আছে, আচ্ছা ব্যায়াম, এই ব্যায়ামগুলো করলে কিন্তু ওই মাসেলগুলো স্ট্রং থাকে এবং ওই নার্ভগুলোকে সেভ রাখে। তাহলে কি হবে যে, এবং মোবিলিটি, আমরা যখনই নার্ভটাকে ফ্রি রাখতে পারবো তার কোনো সিমটমস হবে না। সুতরাং আপনাকে যদি নার্ভকে আপনি ফ্রি রাখতে চান, আমরা ফ্লেক্সিবল বডি, সেটাকে আপনাকে যেখানে জয়েন্ট যতটুকু মুভ করার কথা ততটুকু আপনার করতে হবে। কিন্তু যারা কোনো অ্যাক্টিভিটি নাই, একদম ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে তো আরো আপনার চাপের সৃষ্টি করবে, তাহলে আপনার হলো উপসর্গটা বাড়তে থাকবে। তার মানে মূল লক্ষ্য একটাই, অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ রাখতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে পুরো শরীরের যত হাড় আছে, মেরুদণ্ড আছে, সবকিছু কমপ্লিকেশনের মূলে একটাই, যে আমরা পর্যাপ্ত পরিমাণ কায়িক পরিশ্রম করছি না। স্যার, যখন উপসর্গ প্রকাশ পায় সেক্ষেত্রে কি অপারেশনে একমাত্র সমাধান নাকি ওষুধের মাধ্যমে কোনো না, সমাধান রয়েছে? এটা হলো যে আপনার কয়েকটা জিনিস আছে, যে একটা হলো যে আমরা বলছি যে এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, আমরা কিছু মেডিকেশন দেই, ওষুধপত্র, ব্যথানাশক কিছু ওষুধপত্র দিই, আর কতগুলো আছে কিছু থেরাপিউটিক অ্যাপ্লায়েন্সেস, যেমন মানে আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, এগুলো হলো কি যে ওই যে নার্ভটাকে ইরিটেট করে, ওই ইরিটেশনগুলোকে কমাই দেওয়া, ওই নার্ভের মধ্যে চাপ রাখলে নার্ভটা একটু ফুলে যায়, ওই ফোলাগুলোকে একটু কমিয়ে দেওয়া। এই 2-3টা ডিভাইস আছে, এগুলো করলে অনেক সময় দেখা যায় যে সিমটমস ফ্রি হয়ে যায়। আর হলো যে এর সাথে হলো এক্সারসাইজগুলো আমরা কন্টিনিউ করাই। মেডিকেশন খুব লম্বা টাইম আমরা দিই না, দেখা যাবে যে আপনার 1-1.5 মাস, 4 সপ্তাহ, 6 সপ্তাহ একটা আমাদের টার্গেট থাকে। ইউজুয়ালি এই 6 সপ্তাহের মধ্যেই এই রোগীগুলো ভালো হয়ে যায়। কোনো কারণের জন্য দেখা যাবে যে না, কোনোভাবেই ভালো হচ্ছে না, দিন যাচ্ছে মনে আরো খারাপের দিকে যাচ্ছে, যতই আমরা পাওয়ারফুল ওষুধ দেই, খাবার ওষুধ দিলাম, দেন আমরা ইনজেকশন দিলাম, কোনোভাবেই কমছে না, থেরাপি নিলাম, কোনোভাবেই কমছে না, তখন কিন্তু আমরা এটাকে অপারেশনের ভূমিকা রয়েছে। এবং অপারেশন স্যার প্রত্যেকটি মানুষের জন্য অনেক আতঙ্কের একটি বিষয়। এক্ষেত্রে অপারেশনটার পদ্ধতি কেমন আমরা জানবো, এবং অপারেশন পরবর্তী সুস্থ হওয়ার সংখ্যা কতটুকু, প্রত্যেকটি বিষয় সম্পর্কে অনেক কিছু জানার আছে। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যারা এ ধরনের রোগে আক্রান্ত, সার্ভাইকাল রিপ কিংবা মেরুদণ্ডের একটি পাঁজরের হাড় ঘাড়ের মধ্যে চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোর মধ্যে আপনি বলছিলেন সার্জারি এক্সট্রিম লেভেলে গিয়ে করাটা অত্যন্ত জরুরি যখন মেডিসিন আর কাজ করছে না। তো সেক্ষেত্রে সার্জারির ভূমিকাটা কেমন, কোন পদ্ধতিতে করা হয়ে থাকে? এর আগে আমি আপনাকে একটু দেখাইতে চাই যে আসলে এটা তো একটা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, যে ছবিতে দেখেন একদমই আপনি দেখেন এই যে সামনে যে প্রথম ছবিটা, সামনের দিকে আমাদের বুকে যেটা আমরা স্টারনাম বলি, হ্যাঁ, এরপরে দেখেন এই যে যে রিবগুলো আছে, ওই যে যেটা নর্মাল রিব, আপনার যদি ডান সাইডে আমরা বাম দিকে বলি আর কি, ওই রেড অ্যারো দেওয়া এক্সট্রা হাড়টা রইলো সার্ভাইকাল রিব। আচ্ছা। আর তার নিচেরটা থেকে নর্মাল রিব। সো এই যে ধরেন রিবটা পাঁজরের হাড়, যেটা হচ্ছে বুকের সাথে মিলে সামনের দিকে, কিন্তু আপনার এক্সট্রা হাড়টা কিন্তু আবার আসে নিয়ে উপরে হইলো ঘাড়ের হাড়ের সাথে, নিচে এসে কিন্তু পাঁজরের হাড়ের সাথে মিলে গেছে, এটা কমপ্লিট রিব। এখন যেটা আমরা বলছিলাম যে কি সমস্যা করে, দেখেন পরের ছবিটাতে আপনি আসেন, নো ওইটারই আমরা যেটা প্রথম স্লাইডে আমরা একটু যেতে চাই। প্রথম স্লাইড, হ্যাঁ, এইটা দেখেন পাশের ছবিটা, হ্যাঁ, পাশের ছবিটা আপনি দেখেন, ওই যে আমরা বলছিলাম যে মাসেলের ভিতরে ওই যে এক্সট্রা একটা হাড় হয়ে ওই যে লাল রঙের যেটা একটা ধমনী, সাবক্লেভিয়ান আর্টারি, এই আর্টারির মধ্যে আপনার হলো প্রেসার ক্রিয়েট করছে, আর এইটার উপরেই কিন্তু নার্ভ থাকে। তো প্রথম অবস্থায় এই হাড়গুলো নার্ভকে চাপ দেয়, এরপর যখন আরো বড় হয় তখন ওই ভেসেলকে চাপ দেয়। এবং একটু লক্ষ্য করেন যে ওই যে সাবক্লেভিয়ান আর্টারি লেখা, ওই জায়গাটা কিন্তু অনেক ফুলে গেছে, অর্থাৎ কি ওখানে বাধাপ্রাপ্ত, সে প্রেসার পেয়ে ব্লাড সার্কুলেশনটা অনেক জমে গেছে, বড় হয়ে গেছে, কেমন। এবং এই ব্লাডটা থাকার কথা ছিল হাতে, আচ্ছা, কিন্তু সেটা হাতে না গিয়ে প্রতিনিয়ত এখানে জমা হয়ে যাচ্ছে, এবং সে বাধাগ্রস্ত হচ্ছে। যে পরিমাণ ব্লাড আমার দরকার সেই পরিমাণ ব্লাড সে পাচ্ছে না। তখন হলো যে আমরা বললাম যে হাতটার রং চেঞ্জ হয়ে যাবে, কাজ করতে পারবে না, এই একটা সমস্যা। আর একটা হলো নার্ভের সমস্যা হবে। এখন এইগুলোকে যখন আমরা বলবো যে অনেক এক্সট্রিম, পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এটা ধরেন উপসর্গগুলো কি হবে সেগুলো আমরা বলছি। এটা ধরেন আমরা ডায়াগনোসিস আমরা করব সাধারণত এক্সরে করি। এর পরেরটা যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো, পরের স্লাইডে যাব। এইবার আপনি দেখেন ওই যে রেড অ্যারো দেওয়া প্রথম যে স্লাইডটা, পুরা আমরা এটা বলি বনি কেস, এটা কিন্তু একটা সিটি স্ক্যান। সিটি স্ক্যানে দেখেন আপনি চিকন একটা হাড়, আচ্ছা, ওই যে আপনি অ্যারো মার্ক দেওয়া, আর নিচে যে দুইটা এটা কিন্তু নরমাল, দুই পাশে দুইটা। আবার যদি এটাকে আমরা এক্সরেতে দেখি, পরের পাশের যে এক্সরেটা দেখেন স্লাইডটার মধ্যেই, একটার মধ্যে আমরা সিটি স্ক্যান আর একটা আমরা এক্সরে করলে ওই এক্সট্রা হাড়টা বোঝা যায়। সুতরাং আমরা এক্সরে যথেষ্ট যারা ডায়াগনোসিস করতে পারবে। সিটি স্ক্যান আমরা করি যে রোগীকে বোঝানোর জন্য, বিশেষ করে যে তারা অনেক সময় বুঝতে পারে না যে পাঁজরের হাড় আছে। দেন এটা আপনি কম্পেয়ার করলে যে ডান পাশে তার নাই ওই প্রথম ছবিটায়, বাম পাশে তার একটা এক্সট্রা হাড় রয়েছে, এটা দেখে রোগীকে বোঝানোর জন্য। প্লাস আমাদের কাছে যদি থাকে নার্ভ কোথায় গিয়ে চাপ দিচ্ছে, ভেসেল থাকে, এটা হ্যাঁ আর্টারিতে কোথায় চাপ পড়ছে, সাবক্লেভিয়ান আর্টারিতে প্রেসার পড়ছে কিনা, ব্লাড সার্কুলেশন। যেমন এটা কিন্তু একটা 11 বছরের একটা মেয়ের আমরা এটা কিন্তু অপারেশন করছি আমরা, কারণ হলো যেটা অনেক সিম্পটোমেটিক ছিল, অনেক তার কষ্ট ছিল, এটা যেতে চায় না। এখন ওই যে আমরা বললাম যে এক্সারসাইজ করে এটাকে ফ্রি করে দিলেই সে ভালো থাকে। পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন এইবার কম্পেয়ার করেন, যে দেখেন ওই যে রেড মার্ক, যে এটা গোল, ওর মধ্যে ছিল, অপারেশনের পরে ওইটা নাই। আচ্ছা আচ্ছা। সো এটা একটা আপনার বোঝার জন্য যে হ্যাঁ আমি সঠিকভাবে অপারেশনটা আমরা করতে পারলাম কিনা। তো স্যার এটাকে কি কেটে ফেলে দেওয়া হয়? হ্যাঁ, এটা পুরাটাই ফেলে দেয়, এবং এটা খুব ধরেন একটা বলা যায় যে কমপ্লিকেটেড সার্জারি। যদি একদম সঠিকভাবে যদি আপনি না যায়, আপনি ভেসেল ইনজুরি করে ফেলতে পারেন, আপনি নার্ভ ড্যামেজ করতে পারেন, এটা খুব বড় একটা ভয় থাকে সার্জারি টাইমে। এবং এটা মজার জিনিস হলো যে যিনি জানেন অ্যানাটমি, যে কোন জায়গাতে গিয়ে আমি এটাকে নিয়ে আসতে পারবো,
তারা কিন্তু খুব ভালো এটা করতে পারবে। মানে প্রপার নার্ভ কোথায় আছে, আর্টারি কোথায়, ভেসেল কোথায়, একদম টু দা পয়েন্ট মুখস্থ না থাকলে, চোখের সামনে না ভাসলে কখনোই সাকসেসফুল ভাবে করা সম্ভব নয় এটি। এবং সেক্ষেত্রে অবশ্য দক্ষ চিকিৎসকের আওতাভুক্ত হয়ে চিকিৎসা সার্জারি করাটা অত্যন্ত জরুরি। কিন্তু স্যার অনেকে তো সার্জারির প্রতি আস্থা রাখতে পারে না, আমাদের দেশের চিকিৎসার প্রতি আস্থা রাখতে পারে না। আমাদের দেশে কি এগুলো অ্যাভেলেবল হচ্ছে এবং কোথায় হয়? দুইটা জিনিস হলো কি যে আসলে আমাদের দেশের ধরেন রুগীরা আস্থা রাখতে পারেন না, আবার ধরেন আমাদের প্রকাশও কম। আমাদের প্রকাশ করে ধরেন নিউজ মিডিয়া যিনারা আছেন ওনারা কিন্তু পজিটিভগুলো খুব কমই করেন। এই দেখেন এই মেয়েটা অপারেশনের আগে পরে সে সুন্দর, তার নিউরোলজি, তার ফাংশন সব ঠিক আছে, সে আগেও যেমন হাঁটতো পূর্বে, পরেও সে হাঁটতেছে। হ্যাঁ, যদি ক্লিক করেন সে কিন্তু হাঁটবে, তার হাতের মুভমেন্ট নর্মাল, আমরা কোনো নার্ভ ড্যামেজ করি নাই, কোনো ভেসেল ড্যামেজ করি নাই, আগে পরে সে নর্মাল। হ্যাঁ, এবং এটা ধরেন অপারেশন 1-2 দিন পরে সে সব নাড়িতে পারতেছে, মুভমেন্ট করতে পারতেছে। এখন সমস্যা হলো এই যে প্রকাশটা, এটা তো মানুষকে জানতে হবে, জানাতে হবে। এখন যদি আমরা খালি বলি যে না ইন্ডিয়া হয়, সিঙ্গাপুর হয়, ব্যাংকক হয়, তাহলে তো হলো না। এখন আমার বাংলাদেশে ধরেন এখন কি চিকিৎসা হচ্ছে না? একসময় তো কত রুগী খালি ইন্ডিয়া যাইতো, এখন তো ইন্ডিয়াও তো যেতে পারতেছে না। তাতে কি সব রুগী মরে যাচ্ছে? সব রুগী পঙ্গু হয়ে যাচ্ছে? এখন কথা হলো যে আমরা বাংলাদেশে যিনারা আছি, শিক্ষিত অশিক্ষিত বা যারা নিউজ মিডিয়াতে কাজ করি, যারা ডাক্তার, হসপিটাল, আমাদের সবারই দায়িত্ব আছে একদমই যে আমরা তো শুধু নেগেটিভটা বলবো না, আমরা পজিটিভটা বলবো। অবশ্যই অবশ্যই আপনি নেগেটিভ বলেন, কোনো অসুবিধা নাই, সেটা ভালো, আমরা আরো কশাস থাকবো, আমরা নিজেদেরকে আরো ডেভেলপ করার চেষ্টা করবো। কিন্তু যেটা পজিটিভ ভালো হয় সেটাও তো প্রকাশ করতে হবে। এখন ধরেন আমাদের দেশে তো একই ডক্টর, এখানে তার ওইরকম সুনাম নাই, কিন্তু এই ডাক্তারই যখন বিদেশে গিয়ে অনেক জায়গায় অনেক সুনামের সাথে তারা কাজ করতেছে, তার ঘটনাটা কি ঘটলো? সে কি ওখানে গিয়ে নতুন একটা ব্রেন প্রতিস্থাপন করছে? কখনোই নয়। না, এই ব্রেন এই যারা এই দেশেরই ডাক্তার, এখানে যেটা মানে ওইরকম তার প্রকাশ নাই, কিন্তু বিদেশ গিয়ে তারা ভালো করতেছে। তার মানে আমরা প্রপার ভাবে রোগীদের কাছে পৌঁছাতে পারছি না। এখন এর দায়িত্ব কিন্তু আমাদের অনেকেরই। নিশ্চয়ই অফকোর্স যারা নিউজ মিডিয়াতে কাজ করেন তাদের ভূমিকা অনেক অনেক বেশি। বিকজ আপনি ধরেন 10 জন লোকের সাথে কথা বলতে পারবো, একটা নিউজ মিডিয়া যখন প্রকাশ করবে লক্ষ লোক দেখবে, কোটি লোক দেখবে। সুতরাং এটাও আমাদের মধ্যে পড়ে যে হ্যাঁ, বাংলাদেশে সবাই করবে, সব সেন্টারে হবে না আমরা আশা করি না, সব হসপিটালে সব ফ্যাসিলিটিস থাকবে তা না। এই জন্য স্পেশালাইজড কিছু সেন্টার, সেটা হতে পারে সরকারি, হতে পারে বেসরকারি। যদি কোনো এক্সপার্ট থাকে তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে ওই হসপিটাল বা ওই বিশেষ ব্যক্তিকে, নট ব্যক্তিকে, ব্যাপার হলো যে ওই জায়গায় যে এই সার্ভিসটা আছে এটাকে মানুষকে জানানো দরকার। তাহলে ধরেন আমরা হয়তো সঠিকভাবে, আমরা যারা জানি বা যারা আমাদের চেয়ে বেশি জানে, তাহলে ধরেন মানে আমরা যেটাকে বলি যে স্বাস্থ্য সেবাটাকে একদম সবার দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া, এইটার দায়িত্বে কিন্তু আমাদের সবারই আছে, প্রত্যেকটা ব্যক্তির। একদম শেষ প্রান্তে চলে এসেছি, ছোট্ট করে জানবো যে এই ধরনের জটিলতাগুলো নিয়ে যারা বিভিন্ন উপসর্গ ভোগ করছে বা ব্যথা অনুভব করছে, তারা দিনের পর দিন রোগটাকে পুষে রাখছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? দুটো জিনিস, একটা হলো যে মেরুদণ্ডের অনেক রোগ আছে যেগুলোকে চিকিৎসা ছাড়াও ভালো থাকে, শুধু নিয়ম কানুন, ব্যায়াম, থেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন, এর 1 নাম্বার। 2 নাম্বার হলো শতকরা 80-90% মেরুদণ্ডের বিভিন্ন জটিল সমস্যা, জন্মগত থেকে শুরু করে আঘাতজনিত, বয়সজনিত, এগুলো কিন্তু আপনার হলো এক্সারসাইজের মাধ্যমে ভালো থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি লাগে এবং আমরা দেখাইছি, আমরা অনেক সময় যে সার্জারিগুলো ধরেন বিদেশে হয় তার অলমোস্ট 90-95% কিন্তু আমরা করতে পারি। হয়তো 5% বা হাইস্ট 10% মেরুদণ্ড সংক্রান্ত যদি বলি, সে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, আমরা উই ক্যান কাভার 90%, যেটা সারা ওয়ার্ল্ড যা করতে পারি তার 90% ফ্যাসিলিটিস আমাদের এখানে আছে। আপনি মেশিনপত্র থেকে শুরু করে এক্সপার্ট টিম যারা আমরা কাজ করি, আমাদের সাথে যারা কাজ করেন তাদের ট্রেনিং, পর্যাপ্ত ট্রেনিং, দেশি ট্রেনিং, বিদেশি ট্রেনিং, বিদেশিদের সাথে কোলাবোরেশন। এবং আমাদের যেমন এই সেন্টারটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেন্টার, এবং এই সেন্টারে শুধু আমাদের দেশি ছেলেমেয়েরা ট্রেনিং করে না, বাইরের লোক এসেও কিন্তু ট্রেনিং করে। উই হ্যাভ অ্যাচিভড, আমরা কিন্তু এইটা অর্জন করতে পেরেছি। এবং আমাদের এই সেন্টারটা মানে এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃক এটা কিন্তু অ্যাফিলিয়েটেড সেন্টার ফেলোশিপ ট্রেনিং এর জন্য। সুতরাং আমরাও কিন্তু চেষ্টা করি যে আন্তর্জাতিক মানের যে সমস্ত যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের যে চিকিৎসা করে দিয়ে থাকে, আমরাও কিন্তু সেগুলাই দেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই। এবং আমাদের কিন্তু
আপনি জেনে খুশি হবেন গত বছর আমরা প্রায় ৩,২০০ অপারেশন করছি এবং তার 60-70% কিন্তু মেরুদণ্ডের, বাহ, এবং মেরুদণ্ডে একদম জটিল প্যারালাইসিস থেকে শুরু করে আঘাতজনিত, যক্ষাজনিত, তারপর ধর হলো এই যে ডিস্ক প্রলাপস, হাড় সরে যাওয়া, এবং আমাদের বড় একটা ইস্যু যে যক্ষাজনিত যে মেরুদণ্ডের যে প্যারালাইসিস হয়ে যায়, এটা কিন্তু আমাদের বিগ সিরিজ আছে। সুতরাং এগুলো কিন্তু আমরা বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে আমরা করে আসতেছি। আমাদের ওখানে একটা স্ট্রং টিম আছে, প্রায় 20-25 জন আমার জুনিয়র ডক্টর সহ আমরা এটা এখানে করে থাকি। এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে একমাত্র সেন্টার যদি আমরা বলি যে অনলি অর্থোপেডিক এবং স্পাইন, দেন হলো বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, এবং সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে আমাদের সাধারণ রোগীরা, এবং দক্ষতার সাথে আমরা এই ব্যাপারে অবশ্যই আস্থা রাখতে পারি। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার আপনাকে জন্য। ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা নিজেরা একটুখানি সচেতন হই, মেরুদণ্ড কিংবা কাঁধের কিংবা হাড়ের যে কোনো ধরনের জটিলতা রোধে অবশ্যই কায়িক পরিশ্রমের বিকল্প কিছু নেই, এবং এক্ষেত্রে সচেতনতা বাড়ানোটা অত্যন্ত আমাদের একান্তই কর্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।